তো আপনার মামলাটা তো বদলি হয়েছিল প্রথমে, মানে যখন মামলা ফাইলিং হয়েছিল, আমার আব্বু তো লয়ার, তো আমার আব্বুই তো ফাইলিং করেছিল, তাই না? তো ফাইলিংয়ের সময় ছিল দেওয়ানি কেরানীগঞ্জ কোর্টে। সেখান থেকে কি হলো, সেখান থেকে 20 সালের মামলা ওখান থেকে বদলি হয়ে আবার আসলো চতুর্থ সহকারী ওখানে, তারপর 25 নম্বর মামলা হিসেবে একটা মামলা নাম্বার পড়লো। দেখেন মামলাটা কীভাবে কত তাড়াতাড়ি ঘুরতেছে। আমি কিন্তু চাইতেছি আপনার মামলাটি তাড়াতাড়ি শেষ করার জন্য। তো তাড়াতাড়ি কীভাবে শেষ করা যায় সেটার বুদ্ধি দিই। যাই হোক, তো মামলাটা কিন্তু 25 সালে এখানে আবার আসলো, এই 20 সালের মামলা এখানে আসলো। এখন মামলাটা কি অবস্থায় আছে? মামলাটা আছে হচ্ছে ফ্রেমিং ইস্যু। আমি কিন্তু মামলাটা মানে জবাবের জন্য পেয়েছিলাম, তারপরে ওখান থেকে ফ্রেমিং ইস্যু এখানে নিয়ে আসছি, বেশি দিন হয়ে আমি পাইছি আর কি। হ্যাঁ, তো আর কি এখন 25 সালের মামলা এখান থেকে আবার কি হয়েছে, ইউনুস সরকারে কি একটা প্রজ্ঞাপন দিয়েছিল ওই প্রত্যেকটা আদালত আলাদা করার জন্য। এখন এখান থেকে আবার চতুর্থ সিনিয়র সহকারীতে যাবে, নিচতলায় ছিল এখন আবার 8তলায় যাবে। তো মনে হয়রানি। যাই হোক, এখন অনেক হয়রানি হয়েছে না সেই 20 সালের থেকে। আমি চাচ্ছি মামলাটা তাড়াতাড়ি শেষ হোক। কীভাবে তাড়াতাড়ি শেষ হোক? কোনো আইনজীবীতে করবে না, বুদ্ধিও দেবে না কোনো আইনজীবী। এই ফ্রেমিং ইস্যুতে ইস্যু গঠনের জন্য কোর্ট দরকার ছিল ইস্যু গঠনটা করা, কিন্তু সব কোর্ট করে পেশকার ইস্যু গঠন করে, যেটা একবারই ইলিগাল। যাই হোক, ইস্যু গঠনটা আমরা যদি একটু মানে জোর দিয়ে করে ফেলি বা পেশকারকে টাকা দিয়ে করে ফেলি, সে গেল ইস্যু গঠন। তারপরে যে ইস্যু গঠনের পরে আসবে স্টেপ আন্ডার সেকশন 30, মানে 30 ধারার তদবির আসবে। হ্যাঁ, এই 30 ধারার তদবিরে আমরা শেষ করতে চাচ্ছি। এখন এখানে 3টা বিষয় আছে 30 ধারার তদবির, এটা কোনো আইনজীবী ব্যবহার করে না। আমি চাচ্ছি আপনারটা ব্যবহার করে তাড়াতাড়ি শেষ করার জন্য। ঠিক আছে, 30 ধারার তদবিরের মধ্যে আছে মনে করেন যে উদ্ঘাটন, পরিদর্শন, তারপরে প্রশ্নমালা। এখন মনে করেন যে তাকে তার যে জবাবে বিবাদী, আমরা তো মনে করেন বাদী, আমরা তো নিষেধাজ্ঞা অলরেডি নিয়ে নিছি, আলহামদুলিল্লাহ, অন্য তো কোনো সমস্যা নেই, নিষেধাজ্ঞা আমরা পেয়েছি, এটা বলবৎ আছে। কিন্তু এখন তাদের কিছু প্রশ্ন করতে হবে যে সে কীভাবে দাখিল হলো, সেই কথাটা এখানে কেন লেখা নাই জবাবে। এই জবাবের কিছু ভুল ত্রুটি এই 30 ধারার তদবিরে ঢুকাইয়া তাকে আর্জি সংশোধনের জন্য বাধ্য করা যেতে পারে। তো এই জিনিসটা এখন করব। তারপরে আর কি করতে পারি? তারপরে কোনো যদি দলিল মিসিং থাকে, দলিল উদ্ঘাটন, বা আমার দলিলটা দেখা দরকার ওখানে সেটা কিভাবে আছে, সেটা আবার একটু ফ্রড কিনা, তো সেটার জন্য আমরা দলিল উদ্ঘাটনের জন্য পিটিশন দিতে পারি। 30 ধারার সাথে 30 ধারার তদবির ভিতরে আর অনেক 21 ধারার কিছু ধারা আছে, সেই ধারার আলোকে আমি এখানে তদবির দিতে মানে পিটিশন দিতে পারি। পিটিশন দেওয়ার পরে এগুলো আসতে পারে। এবং দলিল স্বীকৃতি, সে যদি আমরা কয়েকটা দলিল তাকে স্বীকৃতি করায় ফেলি, তাহলে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে এত বেশি হবে না, লেন্দি হবে না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 30 ধারার মধ্যে শেষ হইতে পারে। কীভাবে? আমরা যখন মনে করেন প্রশ্ন করলাম তাকে, কিন্তু সে প্রশ্নের উত্তর দিল না, মানে প্রশ্ন করলাম যে সে এই এসএ থেকে আর এসএ কীভাবে মালিক হলো, সেটা তো আপনার জবাবে বলেন নাই, এটা প্রশ্নটা দেন, উত্তরটা দেন। আমরা বাদী হিসেবে বিবাদীদের বললাম, কিন্তু সে উত্তরটা দিতে পারলো না। সেক্ষেত্রে কী হলো, মামলাটা এক্সপার্টি হয়ে যাবে, একতরফা হয়ে যাবে। আমরা খুব দ্রুত মামলা রায়ের পর্যায়ে নিয়ে যেতে পারবো। কিন্তু আমরা যদি বিবাদী হতাম আর আমরা যদি প্রশ্নটা ছুড়ে দিতাম আর তারা যদি প্রশ্নটা না দিতে পারতো, সেই ক্ষেত্রে কিন্তু মামলা তাদের খারিজ হয়ে যেত। যাই হোক, এখন আমরা হচ্ছে বাদী, তো আমি চাচ্ছি তাই প্রশ্নমালায় জর্জরিত করে তাকে এই দেওয়ানি মামলাটা খুব দ্রুত শেষ করে ফেলা। যাই হোক, এই স্টেপ মানে 30 ধারার তদবির কোনো আইনজীবী এ পর্যন্ত ব্যবহার করে নেই। আমরা যারা নতুন আইনজীবী আছে তারা আর কি এই টুকটাক খুঁটিনাটি এগুলো ব্যবহার করার চেষ্টা করতেছি। তো আশা করি হয়ে যাবে, আশা করি ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেকটা আইন ব্যবহার করার চেষ্টা করছি। আশা করি আপনি রিমিডি পাবেন।